আসসালামু আলাইকুম। আজকে মেশিন লার্নিং এর আমি প্রথম ভিডিও টিউটোরিয়ালে আমি মোহাম্মদ ফাহিম আছি আপনাদের সাথে। আজকে আমি আলোচনা করব ইন্ট্রোডাকশন টু মেশিন লার্নিং। তো মেশিন লার্নিং সম্পর্কে আসলে আপনাদের জন্য ভিডিওটা করতে গিয়ে আমি অনেকক্ষণ সময় দিয়েছি, প্রায় 2-3 ঘন্টা সময় দিয়ে সবগুলা রিসোর্স রেডি করে ইনশাল্লাহ ইন্ট্রোডাকশন অফ মেশিন লার্নিং এ আপনাদের আর কোনো প্রবলেম আশা করি থাকবে না। যদি তারপরে থাকে আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা ইনশাল্লাহ দ্রুততার সাথে সেটা না ট্রাই করব। তবে আমার মতে ইনশাল্লাহ সবকিছুই এখানে দেওয়ার আমরা ট্রাই করছি। তো অবশ্যই আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে, আমাদের ইয়াগুলা ভিডিওটা, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তাহলে এখন শুরু করছি ইন্ট্রোডাকশন অফ মেশিন লার্নিং। মেশিন লার্নিং বলতে তাহলে আমরা কি বুঝবো, কাকে বলে মেশিন লার্নিং? মেশিন লার্নিং বুঝতে হলে আগে আমাদেরকে যেটা করতে হবে যে হালকা কিছু ধারণা করতে হবে বা ধারণা থাকতে হবে, দুটার একটা থাকতে হবে। এখন সবার আগে বলতেছি যে মেশিন লার্নিং তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে যে বর্তমান সময়ে সবচাইতে হট টপিক। এখন আপনি হয়তো এই নামটা শুনে ভাবতেছেন এটা হয়তো রোবোটিক্স বা মেশিন বিষয়ে কোনো লার্নিং প্রসেস, যেহেতু মেশিন লার্নিং তাহলে এটা মেশিনকে শেখানোর কোনো একটা প্রসেস, মেশিনকে শেখানোর কোনো একটা বিষয়। তাহলে আপনি হয়তো ভাবতেছেন এমন কিছু, কিন্তু আসলে এটা তার চাইতেও অনেক বড় কিছু এবং অনেক 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 বিশাল একটা কিছু। আর যে মেশিন লার্নিং অথবা এআই যেটাকে আমরা বলি, মেশিন লার্নিং এআই কিন্তু একটা একটার এপিটোপিট বা একদম একটা একটার খুবই কাছাকাছি জিনিস। মেশিন লার্নিং হবে যে ভবিষ্যতের রেভলিউশন কাকে বলে? যেমন বিদ্যুৎ হচ্ছে যে একটা সময় বিদ্যুৎ ছিল রেভলিউশন, মানে সব জায়গায় চেঞ্জ নিয়ে আসছে। বিদ্যুৎ আসার আগে পৃথিবী কেমন ছিল আর বিদ্যুৎ আসার পরে কেমন হয়েছে সেটা একটু ধারণা করলে বুঝতে পারতেছেন। এরপরে হচ্ছে কম্পিউটার, আর এখন হচ্ছে মেশিন লার্নিং। তো রেভলিউশন মিনস যেটা প্রত্যেকটা জায়গায় চেঞ্জ নিয়ে আসবে, একটা বিপ্লব নিয়ে আসবে। তো মেশিন লার্নিং এটা কিন্তু এখন যদি ভবিষ্যতের রেভলিউশন হবে তার মানে এটা আজকের চিন্তাধারা এরকম কিন্তু না। এটা কিন্তু অনেক আগে থেকেই এটা আছে এবং এটার অনেক পুরাতন একটা অ্যাপ্লিকেশন হচ্ছে যে মেশিন লার্নিং বা এআই যাই বলি না কেন, সেটার একটা পুরাতন অ্যাপ্লিকেশন হচ্ছে ওসিআর, অপটিক্যাল ক্যারেক্টার রিঅর্গানাইজেশন। আর 1990-এর দিকে স্প্যাম ফিল্টার, ইমেল কোম্পানি মানে অর্থাৎ গুগল কোম্পানি, জিমেল কোম্পানি কি আনলো যে স্প্যাম ফিল্টার আনলো, সেটা নিয়ে আমরা পরে অনেক ভালোভাবে আলোচনা করবো। আপনারা আপাতত এটা বুঝতে পারেন যে এটা কিন্তু একদম আপডেটেড কোনো নতুন চিন্তাধারা না। মেশিন লার্নিংটা অনেক আগের একটা চিন্তাধারা, অনেক আগে থেকে এটা নিয়ে চিন্তাধারা হয়ে আসতেছে এবং আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। এখন আপনি মেশিন লার্নিং কাকে বলবেন, কাকে আপনি মেশিন লার্নিং বলবেন, কোনটাকে আপনি মেশিন লার্নিং বলবেন? মেশিন লার্নিং হচ্ছে যে এমন একটা অ্যালগরিদম দিয়ে দিলেন এবং তার সাথে কিছু ডাটা সেট দিয়ে দিলেন। আপনি কথাটা বুঝেন ভালোভাবে, মেশিন লার্নিং কাকে বলে। এবার আমি ডেফিনেশনে আসতেছি। এতক্ষণ আমি আপনাদেরকে জাস্ট মেশিন লার্নিং সম্পর্কে হালকা কিছু ধারণা দিলাম। মেশিন লার্নিং হচ্ছে যে আপনি একটা অ্যালগরিদম দিলেন এবং কিছু ডাটা সেট দিলেন, সে এরপরে আর আপনাকে কিছু করতে হবে না। ওই অ্যালগরিদমটা এমন ভাবেই আপনি রেডি করা থাকবে, সে ওই ডাটা সেট থেকে শিখে শিখে সে কাজ করবে, অর্থাৎ সে রিয়েল ওয়ার্ল্ড ডাটা থেকে সে শিখে শিখে কাজ করবে। যেমন আমি বা আপনি ছোটবেলায় যেভাবে করে শিখছি, আমরা যখন হাঁটতেছিলাম বা কিছু করতেছিলাম, কেউ বললো এটা খারাপ, তখন হ্যাঁ এটা খারাপ। যেমন আমরা ছোটবেলা থেকে শুনে আসছি দুধ আর আনারস একসাথে খেলে বিষ হবে, মারা যাব। সত্য মিথ্যা সেটা অন্য ব্যাপার, বাট এটা শুনছি তাই এটা আমরা মাথায় রেখে দিয়েছি। আর এরকম করে আস্তে আস্তে রিয়েল ওয়ার্ল্ড ডাটা থেকে আমরা শিখতেছিলাম বা সবার কথাবার্তা থেকে আমরা শিখতেছিলাম। হ্যাঁ, এরকম ডাটা থেকে শিখতে অ্যালগরিদমটা এমন যে সে রিয়েল ওয়ার্ল্ড ডাটা থেকে শিখতে থাকবে, অ্যাজ লাইক এজ এ বেবি, অ্যাজ লাইক এজ এ হিউম্যান, এভাবে করে সে শিখতে থাকবে। তো এটাই হচ্ছে যে মেশিন লার্নিং। আপনি আশা করি বুঝতে পারছেন যে আমাদের ব্রেনে ধরতে পারেন যে মহান আল্লাহ তাআলা আমাদের ব্রেনে একটা অ্যালগরিদম দিয়ে দিয়েছেন এবং ডাটা সেট হচ্ছে সারা পৃথিবীটাই আমাদের জন্য ডাটা, এবং এখান থেকে আমরা এখন শিখতে পারি। যে যত বেশি শিখবে সে তত বেশি মানে তারটা এনরিচ করবে, যে যত বেশি এখানে ডাটাগুলো, যত বেশি ডাটা যে রাখবে সেটা তত বেশি নলেজ এনরিচ করবে। এরপরে হচ্ছে যে এখন এটা হচ্ছে যে চেকার বোর্ড, এটা একটা গেমিং আর্থার স্যামুয়েল নামে একজন বিজ্ঞানী 1960 সালে একটা ডেফিনেশন দেন মেশিন লার্নিং সম্পর্কে। সেটা হচ্ছে যে ফিল্ড অফ স্টাডি দ্যাট গিভস কম্পিউটার্স দ্য অ্যাবিলিটি টু লার্ন উইদাউট বিং এক্সপ্লিসিটলি প্রোগ্রাম। অর্থাৎ এটাকে সংক্ষেপ করলে আমরা এটা বুঝি, কম্পিউটারগুলিকে প্রোগ্রাম ছাড়া শেখার ক্ষমতা দেয়া, এটাই হচ্ছে যে মেশিন লার্নিং। অর্থাৎ আপনাদের সুবিধার জন্য আমি এটা আবার বাংলা লিখে দিচ্ছি।
তাহলে মেশিন লার্নিং কি? যেটা কম্পিউটারগুলিকে প্রোগ্রাম ছাড়া শেখার ক্ষমতা দেয়। যেমন আমি পানিতে নেমে যাচ্ছিলাম ছোট থাকতে, তো আমাকে বললো না তুমি পানিতে নামিও না, এখানে নামলে ডুবে যাবা। উনি কিন্তু আমি যেভাবে বুঝি জাস্ট ওভাবে বললো, রিয়েল ওয়ার্ল্ড ডাটা দিল, এবং সেখান থেকে কিন্তু আমি একটা তথ্য পেয়ে গেলাম, একটা দিক নির্দেশনা পেয়ে গেলাম, এখান থেকে কিন্তু আমি এরপর থেকে আর পানিতে নামলাম না, এরপর থেকে আর কাউকে ছাড়া পানিতে নামলাম না। হ্যাঁ, অথবা কেউ আমাকে বললো তুমি পানিতে 1 ঘন্টার বেশি সাঁতার কাটবা না, 15 মিনিটের বেশি সাঁতার কাটবা না, এটা তোমার শরীর অসুস্থ হবে। সে কিন্তু এখানে কিন্তু নর্মালি আমরা সি প্লাস প্রোগ্রাম যখন লিখি তখন কিন্তু অনেকগুলো কথা তাকে শিখিয়ে দিতে হয়, একদম মানে খুবই অর্গানাইজ করে শিখিয়ে দিতে হয়। এরকম করে বলে দিলেই হয়ে যায় বিষয়টা এমন না, কিন্তু এরকম করে বলে দিলেই হয়ে যাবে, সেটার নামই হচ্ছে মেশিন লার্নিং। অ্যালগোরিদমটা এমন ভাবে সেট করা যে নর্মালি বললে সে সেটা ক্যাচ করতে পারবে। এখন টম মিচেল এটা কিন্তু খুবই সুন্দর একটা উদাহরণ দিয়েছেন, সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন, যেটা বুঝলে আপনারা সম্পূর্ণ মেশিন লার্নিং সম্পর্কে অনেক ভালো একটা আইডিয়া পাবেন, ভালোভাবে বুঝতে পারবেন। টম মিচেল 1998 সালে একটা ডেফিনেশন দিয়েছেন অয়েল পোস্ট লার্নিং প্রবলেম, এটা সম্পর্কে। অয়েল পোস্ট লার্নিং প্রবলেম মানে হচ্ছে মেশিন লার্নিং। ধরেন এখানে বললো যে এ কম্পিউটার প্রোগ্রাম ইজ সেড টু লার্ন ফ্রম এক্সপেরিয়েন্স ই। এখন আমি ধরেন একটা গেম নিলাম, ওই যে একটু আগে যে চেকার বোর্ডটা দেখাইলাম, সেই চেকার বোর্ডটাই আমার এখনকার গেম। তো এখন সেই চেকার বোর্ডে আমরা দেখলাম যে এখন সেই চেকার বোর্ডে এক্সপেরিয়েন্স ই। এখন চেকার বোর্ডের আপনার খেলাটাই হচ্ছে যে আপনার এক্সপেরিয়েন্স, অর্থাৎ খেলতে গিয়ে আপনি কতবার হারলেন, কতবার জিতলেন। অর্থাৎ আপনি এমন একটা প্রোগ্রাম লিখে দিলেন, আমি জাস্ট বুঝানোর জন্য চেকার বোর্ড বলতেছি, উনি তো একটা ডেফিনেশন দিয়েছেন, এই ডেফিনেশনটা আমি হাজার হাজার এক্সাম্পল দিয়ে বুঝাইতে পারি, এটা কোনো ম্যাটার না। আমি চেকার বোর্ড যে দেখতে গিয়ে আপনাদেরকে চেকার প্লেইং দিয়ে আর্থার স্যামুয়েলের ইয়েটা বুঝাইলাম, কারণ আর্থার স্যামুয়েল কি করছিলেন, আর্থার স্যামুয়েল চেকার প্লেইংটাকে কি করছে, আস্তে করে আপডেট করে দিছে। সেখানে এমন একটা অ্যালগরিদম দিয়ে দিছে যে গুড পজিশন এবং ব্যাড পজিশন গুলো ধরে ধরে সে কি করতে পারবে, কোন কোন পজিশনের জন্য সে জিততেছে, কোন কোন পজিশনের জন্য সে হারতেছে, এই জিনিসটা মেজার করার সে একটা এক্সট্রা অ্যালগরিদম এখানে সেট করে দিছিল, এটাই সে করছিল। তো তাই এখানে চেকার বোর্ডের সাথে আর্থার স্যামুয়েলের ডেফিনেশনটা একদম ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু আমি এখানে জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য সেই চেকার বোর্ডটা আবার ইউজ করতেছি। এখন দেখুন চেকার বোর্ডে আপনার এক্সপেরিয়েন্সটা হবে কিভাবে? এক্সপেরিয়েন্সটা হবে খেলার মাধ্যমে। কিভাবে হবে? খেলার মাধ্যমে কি এক্সপিরিয়েন্স হবে? কোন কোন পজিশনের কারণে আপনি জিততেছেন, কোন কোন পজিশনের কারণে আপনি হারতেছেন, এটাই তো আপনার এক্সপিরিয়েন্স হবে, তাই না? আপনি আমার সাথে 16 ঘুটি বা ছক্কা বা এরকম কিছু খেলতে খেলতে আপনার এক্সপিরিয়েন্স হাই হবে, কোন কোন পজিশন, কোন কোন ভুল, কোন কোন রং চালের জন্য আপনি হারলেন, কোন কোন ঠিক চালের জন্য আপনি জিতলেন, এটা কিন্তু আপনার মাথায় থাকতেছে। পরবর্তীবার কিন্তু আপনি এইগুলা শুধরে নিয়ে আপনি কাজ করতেছেন এবং আস্তে 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 আপনি ভালো লেভেলের খেলোয়াড় হয়ে যাচ্ছেন। তো এখানেও আপনার এই কম্পিউটারের এক্সপিরিয়েন্সটা হবে কিভাবে? খেলার মাধ্যমে। এবং সেই এক্সপিরিয়েন্সটা কিভাবে পাবে? কোন পজিশনের জন্য সে জিততেছে সেটার উপর, এবং কোন পজিশনের জন্য সে হারতেছে, এই জিনিসগুলা সে সেট করে রেখে দিবে। এটাই হচ্ছে তার এক্সপিরিয়েন্স, এটাই তো এক্সপিরিয়েন্স, তাই নয় কি? দেন উইথ রেসপেক্ট টু সাম টাস্ক। টাস্কটা কি? টাস্কটা হচ্ছে যে প্লেইং সাকার খেলাটাই হচ্ছে যে একটা টাস্ক। তার কাজটা কি? তার কাজ হচ্ছে যে এই যে সাকার বোর্ডটা, সে সাকার বোর্ডে সাকার খেলাটাই হচ্ছে যে তার কাজ, এবং তার এক্সপিরিয়েন্স হচ্ছে যে এখানে কোন পজিশনের জন্য সে জিততেছে, কোন পজিশনের জন্য হারতেছে, সেটাই তার এক্সপিরিয়েন্স। আমি বলি না, কেউ কাউকে বলে আচ্ছা তোমার বিজনেসের অভিজ্ঞতা কেমন, মানে সে বিজনেস করেছে কিনা। তো এখানে টাস্ক হচ্ছে বিজনেস করা, এবং বিজনেস করার কারণে সে জিতছে কি কারণে, কি কি রুলস মেনটেন করার কারণে সে জিতলো, কোন কোন রুলস ভুল করার কারণে সে হারলো, কোন কোন জায়গায় আরো বেশি ভালো করার দরকার ছিল, এগুলোই হচ্ছে তার এক্সপিরিয়েন্স। সে বুঝতে পারতেছে যে এই জিনিসগুলো যদি আমি আরো ভালো করতাম, এই জিনিসগুলো যদি আমি ঠিক করতাম, তাহলে আমি আরো ভালো করতাম, মানে হচ্ছে সে তার ব্যাড পজিশন গুলা নির্ণয় করতে পারতেছে, এটাই তার এক্সপিরিয়েন্স। সুতরাং আপনারা বুঝতে পারতেছেন যে গুড পজিশন আর ব্যাড পজিশন সম্পর্কে ধারণা রাখাটা হচ্ছে তার এক্সপিরিয়েন্স, আর খেলাটা হচ্ছে তার কাজ, খেলাটাই হচ্ছে তার টাস্ক। এবং এন্ড সাম পারফরমেন্স মেজার হচ্ছে যে পি। আমরা পারফরমেন্স মেজারটা কি দিয়ে মেজার করবো? প্রবাবিলিটি। অর্থাৎ হচ্ছে যে সে যখন সে যে এখন এখানে যে খেললো, সেই যে টাস্কটা কমপ্লিট করলো এবং সেইখানে কিছুটা হারলো, কিছুটা জিতলো, এখানে সাথে তার একটা এক্সপিরিয়েন্স আছে। এই এক্সপিরিয়েন্সটার যে মেজারমেন্ট, সে কত পার্সেন্ট হারলো, কত পার্সেন্ট জিতলো, এইটার যে মেজারমেন্ট, সেটাই হচ্ছে যে তার পারফরমেন্স, সেটাই হচ্ছে তার পারফরমেন্স, সেই প্রবাবিলিটাই হচ্ছে যে তার পারফরমেন্স। হ্যাঁ, এবং এখান থেকে বুঝে যাবে যে ধরেন সে দেখলো যে সে এখন যে গেমটা খেললো, এখন একটা অ্যালগোরিদম তাকে সেট করে দেওয়া হয়েছে, ওই অ্যালগোরিদম অনুযায়ী সে খেললো, অথবা কোনো অ্যালগোরিদম তাকে সেট করা হয় না, সে
পরিবেশ থেকে দেখে দেখে সে খেলবে। তো আপনার সাথে খেললো, সে প্রথমবার এমনি অনায়াসে হেরে গেল, তখন সে বুঝলো যে তার এই বোর্ড পজিশন গুলোর কারণে সে হারলো। সে দ্বিতীয়বার আবার খেললো আপনার সাথে না আরেকজনের সাথে, সে তখনও হারলো। এভাবে করে করে সে 5 বার হারবে, 10 বার হারবে, 1000 বার হারবে। 1000 বারে সে তো বুঝে যাবে কোন কোন পজিশনের কারণে সে হারতে পারে, একদম এক্স্যাক্টলি সে ধরে ফেলবে। এক্স্যাক্টলি যখন সে ধরে ফেলবে তখন এখন তার একটা প্রবাবিলিটি তৈরি হবে যে মানে এখানে এখন এই যে 1000 বার খেললো, 1000 বারে সে কয়বার জিতলো, কয়বার হারলো, এটার উপরে তার কিন্তু একটা প্রবাবিলিটি ক্রিয়েট হবে। এবং এটার উপরে বুঝে যাবে যে এই গেমটা আগামীবার যদি আরেকজনের সাথে খেলে, আরেকটা মানুষের সাথে খেলে, বা আরেকটা কম্পিউটারের সাথে খেলে তখন, বা আরেকটা কারোর সাথে খেলে তখন তার জিতার প্রবাবিলিটি কতটুকু। ইফ ইটস পারফরমেন্স অন টি, যদি এটার পারফরমেন্সটা আমরা টাস্কের উপর মেজার করি, অবশ্যই টাস্কের কাজের উপরেই তো পারফরমেন্স। আপনি একটা কাজ করলেন, আপনি পরীক্ষা দিলেন, আপনি পরীক্ষাতে আপনার টাস্ক আর আপনার এক্সপিরিয়েন্স বা আপনার পারফরমেন্স হচ্ছে যে আপনি রেজাল্ট কি করলেন সেটা। as measured by p, যদি এটা measured by p অর্থাৎ প্রবাবিলিটি দ্বারা যদি মেজার্ড হয়, improves with experience e, এবং যদি এটা যদি মেজার্ড বাই p এবং এগুলো যদি তার যদি কি হয়, পারফরমেন্সটা যদি অর্থাৎ এক্সপিরিয়েন্সের সাথে যদি ইমপ্রুভ করে, তাহলে এটা হচ্ছে যে অয়েল পোস্ট লার্নিং প্রবলেম। তাহলে এখন এক্সপিরিয়েন্সটা কিভাবে বাড়বে? অর্থাৎ আমি একটা গেম 10,000 বার খেলতে পারবো, কিন্তু একটা কম্পিউটার চাইলে ওই গেমটা 1,00,000 বার কেন 1 কোটি বার খেলতে পারে। আমি দুই সাইডে দুটো কম্পিউটার সেট করে দিলে, হ্যাঁ, তাহলে দুজনে অনেকবার খেলতে পারবে, লাখ লাখ বার খেলতে পারবে। তাহলে সে যতবার, এখন যদি সে যদি 1,00,000 বার খেলে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, সে 1,00,000 বার খেলে, তাহলে সে 1,00,000 বার থেকে অনেকবার সে গুড পজিশন ব্যাড পজিশন গুলা একদম সঠিক ওয়েটা সে বের করে নিতে পারবে। এবং সে যতবার খেলবে ততবার সে মানে নতুন নতুন আইডিয়া পাবে, নতুন নতুন কিছু বুঝবে, এবং ততবারই সে কি করবে, নতুন করে তার এক্সপিরিয়েন্সে অ্যাড হবে, এবং সে আগের এক্সপিরিয়েন্স থেকে অ্যানালাইসিস করে আবার খেলবে। হ্যাঁ, এভাবে করে করে তার মাথায় তো সব সেট থাকতেছে, কোন পজিশনটা ব্যাড সেটা সে ইয়ে করতেছে। এখন এই মুহূর্তে সে যেটা ভুলভাবে ব্যাড বললো, কতক্ষণ ভাবে দেখলো যে সে এইটা এই কারণে আবার গুড। সো একটা পর্যায়ে সে একদমই এক্স্যাক্টলি ধরে ফেলবে যে আসলে কোনটা কোনটা ব্যাড পজিশন তার জন্য, কোনটা কোনটা গুড পজিশন, কোন কোন পজিশন কারণে সে হারবে, কোন কোন পজিশন কারণে সে জিতবে, কোন চালের বিপরীতে কোন চাল দিতে হবে, সে একটা পজিশনে একদম ধরে ফেলবে। তো যত বেশি সে খেলবে তত বেশি তার এক্সপিরিয়েন্স হবে, তত বেশি তার মানে হচ্ছে যেখানে এক্সপিরিয়েন্স হবে তত বেশি তার পারফরমেন্স মেজারমেন্ট প্রবাবিলিটিটা অর্থাৎ তার পারফরমেন্সটা বাড়তে থাকবে, অর্থাৎ প্রবাবিলিটিটা তার বাড়তে থাকবে, তার পক্ষে যেতে থাকবে। আর যদি এটা যেতে থাকে দেন এটা হচ্ছে যে অয়েল পোস্ট লার্নিং প্রবলেম, অর্থাৎ আপনি যে অ্যালগোরিদমটা দিলেন সেই অ্যালগোরিদমটা কাজ করছে, এবং সেটা হচ্ছে মেশিন লার্নিং। সেই অ্যালগোরিদমটা হচ্ছে মেশিন লার্নিং অ্যালগোরিদম। হ্যাঁ, কারণ আপনি মেশিনকে শিখাতে সক্ষম হয়েছেন। এখন আমরা যেটা করব সেটা একটু মনোযোগ দিয়ে দেখেন। অ্যান্ড্রু এনজির একটা উদাহরণ দিব যে মেশিন লার্নিং আসলে কিভাবে কাজ করে। একটা ইমেল ক্লাসিফায়ার, এটা অ্যান্ড্রু এনজির উদাহরণ থেকে নেওয়া। ইমেল ক্লাসিফায়ার দিয়ে আমরা এটা বুঝে দিতে পারি। ইমেল ক্লাসিফায়ার কি করে? ইমেল ক্লাসিফায়ার করে যে ইমেইলটা স্প্যাম নাকি নট স্প্যাম সেটা সে ডিটেক্ট করে। তো তার টাস্ক কি? ইমেইলটা সে চেক করা, স্প্যাম না নট স্প্যাম সেটা বের করা। এখন তার এক্সপিরিয়েন্স হচ্ছে যে তার এখানে স্প্যাম বাটনে স্প্যাম বাটনে যখন কিছু যাবে তখন এই ক্যাটাগরি, তখন ক্লাসিফায়ার কি করবে, এই ক্যাটাগরির যত ইমেল আছে সেগুলোকে সে স্প্যাম করে দিতে থাকবে। তো সেটা কিভাবে স্প্যাম করবে, সেটা কিভাবে করবে, এটা শুধু সে আমার ক্ষেত্রে করবে না, সবার ক্ষেত্রে করবে। তো তাহলে এটা কিভাবে করবে? প্রথমে ধরেন একটা ক্যাটাগরির মেইল আপনার কাছে আসলো এবং সেটা আপনি দেখলেন যে সেটা ঝামেলাপূর্ণ এবং খারাপ হতে পারে, তখন আপনি এই মেইলটাকে স্প্যাম করে দিলেন। তখন সে কিন্তু এটাকে, এই এক্সপিরিয়েন্সটা সে তার মাথায় রেখে দিবে, হ্যাঁ এই ক্যাটাগরির ইমেইলটা স্প্যাম হতে পারে। তখন সে কি করবে, যখন এরপরে আরো মানুষের কাছে এই ধরনের মেইল গেল, এই একই ক্যাটাগরির মেইল গেল, একই ক্যাটাগরির মেইল যে আপনাকে যে কোম্পানি পাঠাইছে ওই অ্যানাদার ইমেল ইউজার, জিমেল ইউজারদেরকে যে মানে একই কোম্পানি মেসেজটা পাঠাইতে হবে বিষয়টা এমন না, অন্য কোম্পানি পাঠালো, অন্য কেউ পাঠালো, কিন্তু ক্যাটাগরিটা সেম। তারা সেটাকে অ্যালগোরিদম দিয়ে বুঝতে পারলো যে ক্যাটাগরিটা সেম, এবং দেখলো যে মোস্ট অফ দ্য পারসন ওইটা এই ধরনের ক্যাটাগরির ইয়াকে স্প্যাম করে দিচ্ছে মেইলগুলোকে। এরপরে সে একটা পর্যায়ে যখন এটা যত বেশি মানুষের উপর সেই কাজটা করতে থাকবে,
তত বেশি সে জিনিসটা জানতে পারবে, তত বেশি সে বুঝতে পারবে যে কোন ক্যাটাগরি, এক্সাক্ট কোন ক্যাটাগরি হইলেই সে স্প্যাম করে দিবে, তখনই সে এভাবে করে সে স্প্যাম করতে থাকবে। তো এক পর্যায়ে দেখে যাবে যে এই ক্যাটাগরির কোনো মেইল শুধু আপনার কাছে না, দুনিয়ার যার কাছেই আসুক সে আগে থেকেই স্প্যাম করে দিবে, সেটা তার কাছে যেতে দিবে না, অর্থাৎ তার স্প্যাম ফোল্ডারে যাবে। এবার হচ্ছে পারফরমেন্স, যত বেশি এক্সপিরিয়েন্স তাহলে তত বেশি প্রবাবিলিটি বাড়বে, যত বেশি মানে টাস্ক কমপ্লিট করতে পারবে তত সে কি করতে পারবে, তার পারফরমেন্স মেজারটা তত ভালো হবে। কারণ হচ্ছে যে পারফরমেন্স বাড়ে কিভাবে, কাজ করে আমরা যে কোনো চাকরিতে এক্সপিরিয়েন্স চাওয়া হয়, এক্সপিরিয়েন্সটা পারফরমেন্সটা এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করে। সে এক্সপিরিয়েন্স মানে কি, এক্সপিরিয়েন্স মানে পারফরমেন্স, পারফরমেন্স মানে এক্সপিরিয়েন্স, এখানে কাছাকাছি জিনিসগুলো। অর্থাৎ হচ্ছে যে একটা সে যদি ওই কোম্পানিতে চাকরি করে, একটা কোম্পানি সে 4 বছর চাকরি করে, 3 বছর চাকরি করে, সে ওই জিনিসগুলা বুঝে যায়। সে অনেক নলেজেবল না হলেও এই জিনিসগুলা কিন্তু বুঝতে পারে, সে অনেকগুলা চালাকি বুঝতে পারে, কোন জায়গায় কি করতে হবে, তার মধ্যে একটা যোগ্যতা আসে, নেতৃত্বের গুণাবলী আসে, অনেকগুলা বিষয় আছে এখানে, এই কারণে এক্সপিরিয়েন্স চাওয়া হয়। তো এখন এটা কিভাবে কাজ করে ইমেলটা দেখুন, এখানে টাস্ক নিউ ইমেল আসে, দেন এক্সপিরিয়েন্স ইটা, ওই যে আগের এক্সপিরিয়েন্স ইটা সে এখানে করে, এবং আবার এখান থেকেও সে একটা ট্রেনিং নেয়। অর্থাৎ হচ্ছে এই ইমেলটাকে আপনি যদি স্প্যাম করে দেন, সে এখানে কিছু শিখলো, সেই ইমেলটা নিয়ে স্টাডি করলো, স্টাডি করে সে কি বললো, হ্যাঁ এই ধরনের ক্যাটাগরির মেইল আর মানুষই কি করে স্প্যাম করে কিনা আমি একটু দেখি। আর যদি সেটা সে আগে থেকেই তার কাছে এই ধরনের এক্সপিরিয়েন্স হাজার হাজার জমা থাকে, তখন সে কি করবে, তখন সে সোজা আপনার মানে মেইলটা আসার সাথে সাথে সেটাকে স্প্যাম করে স্প্যাম ফোল্ডারে পাঠিয়ে দিবে। দেন এখানে লার্নিং প্রসেস, এখানে এই অর্থাৎ যাদের নতুন মেইল আপনি স্প্যাম করলেন সেটাকে এক্সপিরিয়েন্সটা নিল, সে এখানে লার্নিং প্রসেস এগুলো আবার দিল, এবং দেন ফাইনালি সেটাকে কি করলো, স্প্যাম নাকি নট স্প্যাম এটা করলো। যদি সেটা তার আগে থেকে থাকে তাহলে সে এক্সপিরিয়েন্সটাই নিবে, এক্সপিরিয়েন্সটা নিয়ে সে লার্নিং প্রসেসে আসবে এবং দেন নিজে নিজে সেটাকে স্প্যাম করে দিবে। আর যদি আপনি স্প্যাম করেন দেন তাও এখান থেকে সে শিখবে এবং আগের এক্সপিরিয়েন্স গুলো আনবে, এবং সে এখান থেকে এই স্প্যাম করার কারণে সেই জিনিসটা নিয়ে অ্যানালাইসিস করবে, এই জিনিসের মধ্যে আলাদা আলাদা কি আছে, কোন কোন ক্যাটাগরির কারণে আপনি স্প্যাম করলেন, এই জিনিসটা আসলে কেন করলেন আপনি স্প্যাম, হ্যাঁ সেই জিনিসটা নিয়ে সে পড়াশোনা করবে, সে জানবে। হ্যাঁ পড়াশোনা মিনস আমাদের মতো পড়াশোনা না, অ্যালগোরিদম দিয়ে আর কি। দেন এটা তো আমাদের মতো বললেও হয়, কারণ হচ্ছে যে আমরাও তো অ্যালগোরিদম দিয়ে, আমাদের মাথায় অ্যালগোরিদম সেট করা, হ্যাঁ ওখান থেকে আমরা জানি আল্লাহ তাআলা আমাদের মাথায় তো ও ধরনের মানে নিউরন সেট করে রাখা আছে, সেজন্য আমরা জিনিসগুলো বুঝতে পারি। দেন হচ্ছে যে স্প্যাম আর নেট স্প্যাম সে লাস্ট পর্যন্ত সে ক্লাসিফিকেশন করতে পারবে। এখন আপনি বলবেন যে আপনি কেন মেশিন লার্নিং পড়বেন, আপনার মেশিন লার্নিং পড়ার কি দরকার, বা আমার মেশিন লার্নিং পড়ার কি দরকার। এটার একটা পরিসংখ্যান হচ্ছে যে আইডিসিস ডিজিটাল ইউনিভার্সাল স্টাডি ডিসেম্বর 2012-তে একটা পরিসংখ্যান দেয়। সেই পরিসংখ্যান অনুযায়ী দেখা যাচ্ছে যে 2005 সালে ওয়ার্ল্ড ওয়াইড 130 এক্সাবাইট ডাটা ছিল, 2010 সালে সেটা প্রায় 10 গুণ বেড়ে গেছে, 1200 এক্সাবাইট হয়ে গেছে। 2015 সালে সেটা 7900 এবং 2020 সালে সেটা 40900। আপনি দেখুন 2005 সালে কিন্তু অতটা বেশি মানে পার্সোনাল কম্পিউটার অতটা বেশি অ্যাভেলেবল হয়নি, 2010-এর দিকে মোটামুটি অ্যাভেলেবল হয়ে গেছে। 2015-তে এসে দেখুন কত ভিউজ পরিমাণ ডাটা। এগুলো কি এখন আর মানুষ দিয়ে বা কোনো ধরনের আপনি এক্সপার্ট দিয়ে কি এগুলা কি আর অ্যানালাইসিস করা সম্ভব, এত বিশাল পরিমাণ ডাটা? তাহলে তো মানে যত বেশি পরিমাণ মানুষ ডাটা ইউজ করতেছে তত বেশি, তার চাইতে বেশি পরিমাণ এখানে লোক নিয়োগ দিতে হবে ডাটা অ্যানালাইসিসের জন্য। সো এই যে এটা মেশিন লার্নিং ছাড়া সম্ভব না, তো এই পর্যায়ে এত বিশাল পরিমাণ ডাটা অ্যানালাইসিস করা অসম্ভব হয়ে দাঁড়াইছে। সো এই কারণেই আমাদের মেশিন লার্নিংটা প্রয়োজন। তো ধন্যবাদ সবাইকে, আশা করি আমি আপনাদেরকে জিনিসটা বুঝাইতে পারছি, এবং আপনাদের যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।